আচ্ছা, কেমন হবে যদি দেখেন হঠাৎই পৃথিবীর মেরু বদলে গেছে। মানে কাল যেখানে সমুদ্র ছিল, হঠাৎই সব পানি অন্য প্রান্তে চলে গেছে, সমুদ্রের ঢেউ থেমে যায়, স্যাটেলাইট গুলো উল্কা পিণ্ডের মতো মাটিতে আশ্রে পড়ে। এরপর রোদ ওঠে, কিন্তু সেখানে পানি নেই। এখন তার শূন্যতা, যেখানে এক সময় ছিল বিশাল সমুদ্র। এমনই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে একজন মায়ের নিজের সন্তানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টার গল্প শোনাবো আজ। এটা সেই গল্প যেখানে একটা পরিবার নেমেছে যুদ্ধক্ষেত্রে, আর প্রতিটা নিঃশ্বাস মানেই নতুন একটা লড়াই। গল্পের শুরুতে একটা পরিবার দেখানো হয়। তারা ছেলে বেনের জন্মদিন উদযাপন করতে সমুদ্রের মাঝে ঘুরতে এসেছে। তারা নিজেদের মধ্যে খুব সুন্দর সময় কাটাচ্ছিল। জুলিয়ার সমুদ্রের পানি দেখে সাঁতার কাটতে ইচ্ছে করে, তাই সেই সমুদ্রে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পরই সে সমুদ্রের মাঝে অদ্ভুত কিছু অনুভব করে, যেন কোনো একটা বড় জিনিস তার আশেপাশে চক্কর কাটছে। তবে সে কিছুই দেখতে পায় না। ঠিক তখনই হঠাৎ কেউ তাকে সমুদ্রের নিচে টানার চেষ্টা করে, এবং একই সাথে বোর্ডের কম্পাসটিও এদিক ওদিক ঘুরতে শুরু করে, যেন কোনো বড় দুর্ঘটনা ঘটতে চলেছে। তার পরিবারে অন্য কেউ এই ব্যাপারটা বুঝতে পারে না, কারণ তারা মাছ ধরতে ব্যস্ত। জুলিয়া কয়েক সেকেন্ডের মধ্যে বোট থেকে অনেক দূরে চলে এসেছে। সে ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। সে চিৎকার করে সাহায্য চায়। বোট থেকে অনেকটা দূরে থাকায় কেউই তা শুনতে পায় না। সে অনুভব করে সমুদ্রের পানি পিছন দিকে দ্রুতই সরে যাচ্ছে। সে তার মেয়ে কেসিকে ডাকতে থাকে, তবে সে ওখানে হেডফোন পরে থাকায় কিছুই শুনতে পায় না। তার পরিবারে কেউই জানতো না সে সাঁতার কাটতে নেমেছে। কিছুক্ষণ পর সৌভাগ্যবশত টম তাকে দেখতে পায়। দ্রুতই বোট স্টার্ট করে সেদিকে এগিয়ে যায় আর তাকে উদ্ধার করে। এরপরে সে জুলিয়ার উপর প্রচন্ড রেগে যায়। সে কেন কাউকে কিছু না বলে পানিতে নেমেছে। এর সাথে বাকি সবাইকে সাবধান করে তাকে না জানিয়ে কেউ যেন পানিতে না নামে। এরপরে রাতের বেলা দেখা যায় তারা খুবই আনন্দের সাথে বেনের জন্মদিন পালন করে। এরপর কেসি তার বয়ফ্রেন্ডকে ফোন দেয়। কেসি তাকে বলে তারা বোর্ডে সবাই খুবই আনন্দ করছে, তবে তার বয়ফ্রেন্ড জানায় তোমাদের খুবই তাড়াতাড়ি ফিরে আসা উচিত, কারণ টিভিতে দেখানো হচ্ছে খুব বড় কিছু ঘটতে চলেছে, যা পুরো পৃথিবীতে এর আগে কখনো ঘটেনি। এরপরে দেখা যায় কেসির বয়ফ্রেন্ডের পিছনে শহরে একটা বিশাল বড় ঝড় আসছে, যা দেখে সে প্রচন্ড ভয় পায়। ঠিক তখনই নেটওয়ার্কের সমস্যায় তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কেসি বিষয়টা তার বাবা মাকে জানায়। তারা দ্রুতই বোর্ডের সেফটি চেক করতে শুরু করে। এরপরে দেখা যায় বোর্ডের চারিপাশে অনেকগুলো তিমি আর শার্ক ঘোরাঘুরি করছে। টম একজন ওশন এক্সপ্লোরার। বিষয়টা নিয়ে সে খুবই চিন্তিত হয়ে পড়ে। সে জানতো তিমি বা শার্ক কোনো বড় ঝড় বা প্রাকৃতিক দুর্যোগের আগে এইরকম আচরণ করে। ঠিক তখনই তাদের বোর্ডের সাথে কিছু একটা খুব জোরে ধাক্কা লাগে। তারা সবাই প্রচন্ড ঘাবড়ে যায়। চেক করার জন্য টম পানিতে নামে। বোর্ডের নিচে খুব বড় একটা ফাটল ধরেছে। উপরে উঠে আসার সময় সে কাঁধে একটা খুব বড়সড় আঘাত পায়। জুলিয়া তার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয়। তাদের বোর্ডের ইঞ্জিনটাও নষ্ট হয়ে গেছে। বাইরে থেকে সাহায্য চাওয়ার জন্য ক্যাসি কাউকে ফোন দিতে থাকে, তবে অনেকক্ষণ চেষ্টা করার পরও সে সিগন্যাল পায় না। বোর্ডের রেডিওতেও কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না, যার ফলে তারা সবাই খুবই চিন্তায় পড়ে যায়। তাদের কাছে শুধুমাত্র 4 দিনের খাবার পানি ছিল। তারা নিজেদেরকে আশ্বস্ত করে কোনো না কোনো বোর্ড তাদেরকে উদ্ধার করবে। হঠাৎই তারা অনেক জোরে একটা আওয়াজ শুনতে পায়। দেখা যায় আকাশ থেকে অনেক বড় উল্কাপিণ্ড ছুটে আসছে, যা দেখে সে ইঞ্জিন চালু করতে গেলে তাও নষ্ট হয়ে যায়। টম দেখে আকাশ থেকে ছুটে পড়া বস্তুগুলো স্যাটেলাইট, এই জন্যই সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তখন একটা স্যাটেলাইট তাদের দিকে ছুটে আসতে শুরু করে। তারা তাড়াতাড়ি করে বোর্ডের লাইফ জ্যাকেট পরে নেয়, যাতে বোর্ড উল্টে গেলেও তারা প্রাণে বেঁচে যায়। যখন তারা বোর্ডের ভিতরে ছিল, বোর্ডটা খুবই জোরে জোরে দুলতে শুরু করে। এরপরে খুব বিকট একটা আওয়াজে সবাই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে সবাইকে জীবিত দেখে তারা সবাই প্রচন্ড খুশি হয়, যদিও তাদের খুব ছোটখাটো আঘাত লেগেছে। তবে অবাক করার বিষয় হলো বোর্ডে অনেক ছোট বড় ছিদ্র হয়েছে, তবে সেখান দিয়ে পানি আসছে না। তারা বোর্ড থেকে বাইরে এসে যা দেখে তা দেখে তাদের সবার চোখ যেন কপাল উঠে যায়। তারা দেখে কাল পর্যন্ত যেখানে অথই পানি ছিল, এখন সেখানে শুধু কিছু মাছ পড়ে আছে। তাদের বোর্ড একটা পানিশূন্য পাহাড়ি এলাকায় আছে। জায়গাটা যেন পুরোপুরি পাল্টে গেছে। তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। টম তাড়াতাড়ি কম্পাস বের করে দিক বোঝার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে পৃথিবীর ভৌগোলিক দিক পাল্টে গেছে। সমুদ্রের পানি লোকালয়ের দিকে চলে গেছে, যার কারণে এখন হতে পারে শহরে সবকিছু ধ্বংস হয়ে গেছে। এটা শুনে কেসি প্রচন্ড কষ্ট পায়। হতে পারে তার বয়ফ্রেন্ড মারা গেছে, তবে বিপদ এখনো কাটেনি। তারা বেঁচে থাকার সংগ্রাম শুরু করে। বেন তার জন্মদিনে সমস্ত বেলুন একসাথে বেঁধে আকাশে উড়িয়ে দেয়, জীবিত কেউ থাকলে যেন তাদের সাহায্য করতে পারে। এরপর টম রেডিওতে যোগাযোগের চেষ্টা করে। সৌভাগ্যবশত তারা একজনের সাথে যোগাযোগ করতে পারে। সে একজন সাবমারিনের ক্যাপ্টেন। তারা সবাই প্রচন্ড খুশি হয়, হয়তো সাহায্য পাওয়া যাবে। টম
তাকে জিজ্ঞেস করে এখন তাদের কি করা উচিত। ক্যাপ্টেন তাদেরকে আরো ভয়াবহ একটা তথ্য দেয়। সে বলে পৃথিবীর মেরু পাল্টে গেছে ঠিকই, তবে 1 সপ্তাহের মধ্যে সবকিছুই আবার পুনরায় নিজের জায়গা ফিরে পাবে। অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে সমুদ্র আবার নিজের জায়গায় ফিরে আসবে, যার ঢেউ থাকবে খুবই বিপজ্জনক। ক্যাপ্টেন বলে আমি তো সাবমারিনে বেঁচে থাকতে পারবো, তোমরা দ্রুতই নিজেদের জন্য উঁচু জায়গা খুঁজে নাও আর সেখানে চলে যাও। এটা শুনে জুলিয়া তার ছেলে মেয়েকে প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিতে বলে। টম ক্যাপ্টেনকে অনুরোধ করতে থাকে, তোমার সাবমারিনে বেঁচে থাকার সম্ভাবনা বেশি, আমার পরিবারকে সাহায্য করো। ক্যাপ্টেন বলে অবশ্যই আমি তোমাকে সাহায্য করব, তবে এখানে 2 জনের বেশি জায়গা হবে না। এটা শুনে টম নিজের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য অনুরোধ করে। ক্যাপ্টেন অনেক চিন্তা ভাবনার পর তাদের কথা মেনে নেয়। ক্যাপ্টেন নিজের লোকেশন বলে দেয়। তারা ম্যাপ দেখে লোকেশন খুঁজে পায়। হিসাব করে দেখে সেখানে যেতে তাদের 2 দিন সময় লাগবে। পরদিন সকালে তারা সাবমারিনে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। টম দেখতে পায় একটা অদ্ভুত লোক তার কুকুরকে নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। লোকটা আহত দেখে টম তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। কাছে আসতে 1 বোতল পানি টম তার দিকে এগিয়ে দেয়। পানি খাওয়ার পর সে টমকে ধন্যবাদ জানানোর পরিবর্তে তার উপরে আক্রমণ করে দেয়। তার কাছে থাকা একটা চাকু দিয়ে টমকে বারবার আঘাত করে মেরে ফেলে। এরপরে সে জুলিয়ার দিকে এগিয়ে যায়। জুলিয়া তাড়াতাড়ি বডির ভিতর ঢুকে তার ছেলে মেয়েকে লুকিয়ে রাখে। তার হাতে একটা ফায়ার গান দিয়ে বলে এটার ব্যবহার তখনই করবে যখন তুমি খুবই বিপদে থাকবে। আর জুলিয়া একটা চাকু নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। লোকটা বোর্ডে ঢুকে তাদেরকে খুঁজতে শুরু করে। বোর্ডে থাকা খাবার দেখে সে এমন ভাবে ঝাঁপিয়ে পড়ে যেন সে অনেক দিন ধরে ক্ষুধার্ত। খাবার শেষ করে সে আবারও জুলিয়াকে খুঁজতে শুরু করে। পুরো বোর্ড খুঁজেও সে কাউকেই পায় না। জুলিয়া বোর্ডের একটা বড় ফাটল দিয়ে বাইরে বেরিয়ে গেছে। তবে লোকটার কুকুর জুলিয়াকে দেখে ফেলে। কুকুরটি তার উপরে আক্রমণ করলে জুলিয়া বাধ্য হয়ে তাকে মেরে ফেলে। লোকটি জুলিয়াকে বোর্ডে খুঁজে না পেয়ে বাইরে এসে দেখে জুলিয়া তার কুকুরকে মেরে ফেলেছে। লোকটি তাকে ধরার জন্য নিচে নেমে আসে আর জুলিয়াকে সে ধরে ফেলে। সে জুলিয়াকে প্রচন্ড মারতে থাকে। প্রচন্ড জোরে সে তার গলা চেপে ধরে। নিজেকে বাঁচাতে জুলিয়াও প্রাণপণ চেষ্টা করতে থাকে। কেসি সুযোগ পেয়ে লোকটার উপর ফায়ার গান শুট করে। লোকটা খানিকটা দূরে গিয়ে পড়ে, তবে তেমন কিছুই হয় না। বোর্ডে আগুন ছড়িয়ে পড়ে। জুলিয়া তাড়াতাড়ি তার 2 সন্তানকে নিয়ে বোর্ড থেকে বেরিয়ে আসে। পিছন থেকে আবারও লোকটি তাদের উপর হামলা করে। জুলিয়া তাকে এক লাথি মেরে ফেলে দেয়। কেসি আর বেন তার বাবার মৃতদেহ দেখে কান্না করতে থাকে। বেন তার বাবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করতে থাকে, কারণ তার ছাড়া বেলুন দেখে হয়তো লোকটা এখানে এসেছিল। তখনই দেখা যায় লোকটা আবার জ্বলন্ত বোর্ড থেকে বাইরে বেরিয়েছে। এটা দেখে জুলিয়া তার সন্তানদের বাঁচাতে সেখান থেকে পালাতে শুরু করে। কিছুক্ষণ পর বোর্ডটাও ব্লাস্ট হয়ে যায়। এদিকে তারা দৌড়াতে দৌড়াতে খুবই ক্লান্ত, তাই বিশ্রাম করতে তারা একটু বসে। তারা ভেবেছিল লোকটা তাদের পিছু ছেড়ে দিয়েছে। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে, বাচ্চারা খুবই ভেঙে পড়ে। কেসি বেনকে পানি দিয়ে সাহস দেওয়ার চেষ্টা করে, তবে বেন বাবার মৃত্যুতে অনেক কষ্ট পেয়েছে, তাই সে পানিও খেতে চায় না। জুলিয়া তাকে সান্ত্বনা দেয়, এতে তোমার কোনো দোষ নেই, তুমি তো সাহায্যের জন্য বেলুন উড়িয়েছিলে। তখন এবার লোকটাকে দেখা যায়, যার ফলে তারা 3জন আবারও খনি থেকে বাঁচার জন্য দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা খুবই ক্লান্ত হয়ে পড়ে, তবুও লোকটা তাদের পিছুই ছাড়ে না। এক পর্যায়ে তারা এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে অনেক ভয়ঙ্কর অ্যাসিড চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, যা শরীরে লাগলে মারাত্মক ক্ষতি হতে পারে। তখনও লোকটা তাদের পিছিয়ে পড়ে আছে, তাই কোনো উপায় না থাকায় সেখান দিয়ে সামনে এগোতে হয়। তবে অ্যাসিডের এমনই দুর্গন্ধ যে কারণে তারা অসুস্থ হয়ে পড়ে। জুলিয়া বুঝতে পারে বেন ডিহাইড্রেটে ভুগছে, তার এখন পানির প্রয়োজন। তার বোতলে খুবই সামান্য পরিমাণে পানি ছিল। এত অল্প পানিতে বেনের তৃষ্ণাই মেটে না। কিছু দূর যাওয়ার পর তারা একটা প্লেন দেখতে পায়, যা খুবই পুরনো। তারা প্লেনটার ভিতরে লুকিয়ে পড়ে। জুলিয়া তাদের ফ্যামিলি পিকচার দেখছে, যা কালকে রাতেই তোলা। তাদের মোটেও বিশ্বাস হচ্ছিল না একদিনের মধ্যে এসব কিছু কি হয়ে গেল। আস্তে আস্তে রাত নেমে আসে। তারা সবাই প্লেনের মধ্যে ঘুমিয়ে পড়ে। হঠাৎ একটা শব্দে কেসির ঘুম ভেঙে যায়। সে বাইরে গিয়ে দেখতে পায় লোকটা তাদের খুব কাছে চলে এসেছে। কেসি সেখানে বসে থাকে, ঘুমের ভান করে। লোকটা ভাবে সে ঘুমাচ্ছে আর তার উপরে আক্রমণ করে। এই সুযোগে পেছন থেকে জুলিয়া তার উপর ঝাঁপিয়ে পড়ে, বারবার চাকু দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। অবশেষে তাদের এই বিপদটা কেটে যায়। জুলিয়া তার বাচ্চাদের নিয়ে সেখানেই রাতটা কাটিয়ে দেয়। সকালে দেখা যায় লোকটার মৃতদেহের খুবই খারাপ অবস্থা। হয়তো কোনো প্রাণী সারা রাত মৃতদেহ কামড়ে খেয়েছে। আশেপাশে হয়তো কোনো ভয়ঙ্কর প্রাণী থাকতে পারে। এদিকে বেনের অবস্থা খুবই খারাপ। সে পানি খুঁজতে বেরোয়। কিছুদূর এগিয়ে যেতেই সে কিছুটা পানি দেখতে পায়। কোনো কিছু না ভেবেই সে পান করতে শুরু করে। জুলিয়া এটা দেখতে পেয়ে ছুটে যায় তাকে থামাতে। ততক্ষণে সে অনেকটাই পানি খেয়ে ফেলে। এই কারণেই সে অসুস্থ হয়ে যায়। এখন সে ঠিক মতো হাঁটতেও পারছে না। প্রচন্ড রোদে খোলা আকাশের নিচে বসা যাচ্ছে না। এ কারণে জুলিয়া আশেপাশে থাকা কিছু জিনিসপত্র দিয়ে ছোট্ট একটা বিশ্রামের ঘর তৈরি করে। সেখানে কিছুক্ষণ তারা বিশ্রাম করে। কিছুক্ষণ পর বাড়ি থেকে অদ্ভুত শব্দ পাওয়া যায়। জুলিয়া দেখতে পায় অনেক কাকড়া একসাথে তাদের দিকে এগিয়ে আসছে। এই কাকড়ার প্রজাতি সমুদ্রে একদম গভীরে থাকে।
যা প্রচন্ড হিংস্র। কাকড়ার থেকে বাঁচতে তারা আবারও দৌড়াতে শুরু করে। কিছু দূর যেতে তারা একটা কার্গো জাহাজ দেখতে পায়। ওই জাহাজে ক্রু ক্যাপ্টেনরা কন্টেইনারের ভিতর আশ্রয় নিয়েছিল। তারা তিনজন সেদিকে দৌড়াতে থাকে একটু সাহায্যের আশায়। তবে তাদের দেখে কন্টেইনারের দরজা বন্ধ করে দেয়, কারণ তারা তো শুধু একা আসেনি, তাদের পিছনে কাকড়ার বিশাল এক ঝাঁক তাদের দিকে এগিয়ে আসছিল। জুলিয়া তাদেরকে অনুরোধ করতে থাকে দরজা খোলার জন্য, তবে তারা ভিতর থেকে দরজা খুলে না। এতক্ষণে কাকড়াগুলো তাদের অনেক কাছাকাছি চলে আসে। আর কোনো উপায় না থাকায় তারা কন্টেইনারের উপরে ওঠার সিদ্ধান্ত নেয়। জুলিয়া অনেক কষ্টে তার বাচ্চাদেরকে উপরে তুলে দেয়। এরপর সে নিচে উপরে ওঠার চেষ্টা করে। ঠিক তখনই কিছু কাকড়া এসে তার পায়ে কামড়ে দেয়। সে কোনো মতে উপরে উঠে যায়। জুলিয়া তার কাটা জায়গায় স্কার্ট দিয়ে শক্ত করে বেঁধে দেয় এবং সেন্সলেস হয়ে পড়ে। কাকড়াগুলো এবার কন্টেইনার কেটে তার ভিতরে ঢুকে পড়ে। ভিতরে থাকা সবাইকে কামড়াতে থাকে। তারা তাদের জীবন বাঁচাতে হাতে থাকা বন্দুক দিয়ে গুলি করতে থাকে, তবে এতে বিশেষ কোনো লাভ হয় না। এত কাকড়া তো আর গুলি করে মারা যায় না। কন্টেইনারের ভিতরে থাকা সবাই মারা যায়। পরদিন সকালে জুলিয়ার জ্ঞান ফেরে। বেন আর কেসিকে নিজের কাছে না পেয়ে সে খুবই ভয় পেয়ে যায়। তখনই বাচ্চাদেরকে আসতে দেখে সে কিছুটা শান্ত হয়। তারা খাবার আর অস্ত্র সংগ্রহ করতে গিয়েছিল। কন্টেইনারের ভেতর থেকে তারা খাবার, পানি আর বন্দুকের গুলিও পেয়ে যায়। সৌভাগ্যবশত জুলিয়া সেখানে একটা ওয়াকি-টকি পেয়ে যায়। তাড়াতাড়ি তারা ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে। ক্যাপ্টেন তাদেরকে জানায় তার উপরও কাকড়া আক্রমণ করেছিল, সে খুবই আহত। এর চাইতেও ভয়ঙ্কর কথা হচ্ছে সমুদ্র 7 দিনের আগেই ফিরে আসবে, এই জন্য কাকড়াগুলো নিজেদের জায়গায় ফিরে এসেছে। এটা শুনে জুলিয়া কাঁদতে শুরু করে, কারণ এত দৌড়াদৌড়ির মধ্যে সে ম্যাপটাও হারিয়ে ফেলেছে। তখনই বুদ্ধি করে ক্যাপ্টেন নিজের ফায়ার গানটি আকাশের দিকে শুট করে, যা কিনা বেন দেখতে পায়। তবে সাবমারিনটা তাদের থেকে এখনো অনেকটাই দূরে। তারা দ্রুতই সাবমারিনের দিকে এগোতে থাকে, তবে রাস্তাটা মোটেও সহজ ছিল না। তারা একটি পাথরের রাস্তা দিয়ে যেতে থাকে। এখন কেসি তার মায়ের জন্য ভাবতে থাকে। তার মা তাদেরকে বাঁচানোর জন্য এত কষ্ট করছে, তবে তার মায়ের কি হবে? কারণ সাবমারিনের ভেতরে শুধুমাত্র 2 জনের জায়গা হবে। কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের জল ফিরে আসতে চলেছে। জুলিয়া কেসিকে বলে, তোমাকে এত কিছু ভাবতে হবে না। এমন অনেক কথা বলতে বলতে তারা রাস্তা দিয়ে হাঁটছিল। তবে তাদের কপাল এতটাই খারাপ ছিল, পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়ার সময় হঠাৎই সেখান থেকে পাথর ভেঙে পড়ে। জুলিয়া সবার পিছনে ছিল, আর তাদের মাঝ বরাবর পাথর পড়ে রাস্তা বন্ধ হয়ে যায় এবং জুলিয়া পিছনে আটকে পড়ে যায়। জুলিয়া তার বাচ্চাদের বলে তাকে রেখেই সামনে এগিয়ে যেতে, তবে কেসি এতে রাজি হয় না। জুলিয়া তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে সে কিছুতেই মানছিল না। অনেকক্ষণ তাদের মধ্যে তর্কাতর্কি চলে। জুলিয়া কেসিকে বলে সে যেন ভাইয়ের খেয়াল রাখে। অবশেষে কেসি বাধ্য হয় ছোট ভাইকে নিয়ে এগিয়ে যেতে। এক হৃদয় বিতারক দৃশ্য। তবে কিছুক্ষণের মধ্যেই তারা সাবমারিনের কাছাকাছি পৌঁছে যায়। সেখানে পৌঁছে তারা সাবমারিনে কাউকে দেখতে পায় না। তারা দুজনে সাবমারিনের দরজা জুড়ে জুড়ে ধাক্কাতে শুরু করে। তখনই পেছন থেকে ক্যাপ্টেন চলে আসে। তার অবস্থা খুবই খারাপ। ক্যাপ্টেন তাদেরকে বলে সাবমারিনে 3 জন বসার জায়গা আছে। আমার অবস্থা যেহেতু খুবই খারাপ, বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, তাই তোমরা 3 জন সাবমারিনটা নিতে পারো। এই কথা শুনে কেসি দৌড়ে যায় তার মায়ের কাছে। এদিকে দেখা যায় জুলিয়ার উপরে কাকড়ার দল আক্রমণ করেছে। জুলিয়া নিজেকে বাঁচাতে কাকড়ার উপরে গুলি করতে থাকে, তবে কিছুক্ষণের মধ্যে তার গুলিও শেষ হয়ে যায়। কাকড়াগুলো তার দিকে ক্রমাগত এগিয়ে আসতে থাকে। একদম শেষ মুহূর্তে কেসি উপর থেকে হাত বাড়ায়, তাড়াতাড়ি তার মাকে টেনে তুলে। তারা দ্রুত সাবমারিনের কাছে পৌঁছায়। কোনো রকম সময় নষ্ট না করে সাবমারিনের ভিতরে ঢুকে বসে। এতক্ষণে কাকড়ার ঝাঁক সেখানেও চলে এসেছে। তখনই একটা খুবই বড় সামুদ্রিক ঢেউ তাদের দিকে আসতে দেখা যায়, যা ছিল খুবই ভয়ঙ্কর। কয়েকশো মিটার উঁচু। ঢেউটা আসে আর প্রচন্ড জোরে সাবমারিনকে আঘাত করে, যার ফলে সাবমারিনটা উল্টে পাল্টে পড়ছিল। তারা প্রচন্ড আহত হয়। এক পর্যায়ে তারা সবাই সেন্সলেস হয়ে পড়ে। এরপর যখন তাদের জ্ঞান ফিরে, তারা দেখতে পায় সাবমারিনটা এখন আর পানির মধ্যে নেই, বরং সমুদ্রের ঢেউ তাদেরকে সাবমারিন সহ কোন একটা শহরে এনে ফেলেছে। যদিও এই শহরকে এখন আর শহর বলা যায় না, এটা এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই শহরে কেউ বেঁচে আছে বলে মনে হয় না, তবুও তারা প্রচন্ড খুশি হয়। বেঁচে থাকার আরেকটা সম্ভাবনা তাদের সামনে। তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।